স্টেডিয়াম বুলেটিন সহ নিবেদক জ্যাক অলিভল, ইস্টার্ন ইন্ডিয়া's largest selling Ayurvedic herbal body oil. Powered by JIS University, transforming education. নমস্কার, দেখছেন কলকাতা টিভি এবং আপনাদের সঙ্গে রয়েছে আমি শুভাঙ্গী। শুরু করছি স্টেডিয়াম বুলেটিন। স্টেডিয়াম বুলেটিন মানেই কিন্তু কো প্রেজেন্টেড বাই জ্যাক অলিভার, কো পাওয়ার্ড বাই জেআইএস ইউনিভার্সিটি, ট্রান্সফর্মিং এডুকেশন। তবে স্টেডিয়াম বুলেটিন আমি একা শুরু করব না, অবশ্যই প্রত্যেক দিনকার মতো সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়দা, অনেক স্বাগত আজকে স্টেডিয়াম বুলেটিনে তোমাকে। আগামীকাল কিন্তু খেলা রয়েছে কেকেআর ভার্সেস সিএসকে, সেই খবরের দিকে আমাদের নজর থাকবে। যাতে আগামীকাল আমরা দেখতে পাচ্ছি যে কেকেআর আর সিএসকে এর খেলা, এবং তা একেবারে চেন্নাইয়ের মাঠে চিদম্বরম স্টেডিয়ামে সেই খেলা রয়েছে। সেক্ষেত্রে নাইট রাইডার্স, নাইট শিবির কতটা আশাবাদী চেন্নাইয়ের মুখোমুখি হওয়ার জন্য? কারণ বিগত কয়েকটা ম্যাচ যা অবস্থা কেকেআরের, সেক্ষেত্রে চেন্নাইয়ের সঙ্গে খেলাটা কতটা হাড্ডাহাড্ডি ধরতে চলেছে? দেখো শুভাঙ্গী, পয়েন্ট টেবিলে যদি তুমি এখন তাকাও তাহলে পয়েন্ট টেবিলে দেখবে চেন্নাই 9 নম্বরে এবং অপরদিকে 10 নম্বরে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। অর্থাৎ মানে একদম ব্যাক বেঞ্চার্সদের এটা হচ্ছে লড়াই। তবে কলকাতা নাইট রাইডার্সের কাছে কিন্তু কোনো অপশান নেই এই মুহূর্তে, একটাই অপশান, সেটা হচ্ছে জিততে হবে। জেতা ছাড়া মানে কোনো রাস্তা নেই, এক্ষেত্রে কোনো অপশনও বাকি নেই, যেটা আমি গত কয়েকদিন ধরে বলছি। কারণ যেভাবে ম্যাচ হারছে, মানে যারা এই আইপিএল একদম সাংঘাতিকভাবে ফলো করছেন তারা নিশ্চয়ই দেখবেন যে প্রথম ম্যাচে 220 করে হারতে হয়েছে, শেষ ম্যাচটায় 128-এ 7 উইকেট পড়ে যায় লখনৌ সুপার জায়ান্টসের, সেখান থেকে কলকাতা নাইট রাইডার্সকে হারতে হয়েছে। কোথা থেকে এসে মুকুল চৌধুরী ম্যাচ জিতিয়ে নিয়ে চলে গিয়েছে লখনৌকে। তাই এই যে সেটব্যাকগুলো, এই সেটব্যাকগুলো কিন্তু সাংঘাতিক, এবং এটার যে ইম্প্যাক্ট সেটাও হয়তো ধরা পড়ছে। তবে চ্যাম্পিয়ন টিম যদি তুমি হও, এই চেন্নাইয়ের মাঠে ইতিহাস রয়েছে আইপিএল জেতার। 2024 আইপিএল ফাইনালটা আমি চেন্নাইতে কভারও করি এবং সেখানে কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হয়। আশা করব যে ওই সুখ স্মৃতিগুলো নিয়ে থাকবে কেকেআর, এবং সেইগুলো মানে এই যে এখন কেকেআরের যা অবস্থা, এটা ক্রিকেটের থেকেও মানে বলবো যে মানসিক মানে মেন্টাল কন্ডিশন কোন জায়গায় রয়েছে এই মুহূর্তে, যখন এতগুলো ম্যাচ হারতে হয়েছে, মানে একটা ম্যাচও জেতেনি এবারের আইপিএলে। সেখান থেকে মেন্টাল কন্ডিশনটা ঠিক করার জন্য একটাই রাস্তা, সেটা হচ্ছে যে এই চিপকেই তো আমরা জিতেছিলাম, হয়তো টিমের মধ্যে বদলও এসছে, কিন্তু এই ভেন্যু তো আমাদের নিরাশ করেনি। এই চিপক তো আইপিএল ফাইনালে কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করেছে, তাহলে আমরা না হয় এখান থেকেই ঘুরে দাঁড়াই। এই শপথটা নিয়েই কিন্তু নামতে হবে কেকেআরকে। আর চেন্নাই সুপার কিংস, আগের চেন্নাই সুপার কিংস হলে বলতাম যে মানে 90-10 এরকম একটা অনুপাত বলতাম, তবে এই চেন্নাই সুপার কিংস অনেকটাই দুর্বল। যদিও গত ম্যাচটা তারা জিতেছে, সঞ্জু স্যামসন ফর্মে ফিরেছেন এবং আয়ুষ মাত্রে রানের মধ্যে রয়েছেন, জেমি ওভারটন ভালো বোলিং করছেন, সব ঠিক আছে। কিন্তু কলকাতা নাইট রাইডার্সের কাছে ওই একটা কথাই বলবো যে কারো ইয়া মরো, নাও অর নেভার। এই মুহূর্তে দাঁড়িয়ে জিততে হবে, আদারওয়াইজ এবারের আইপিএলের জয়ের বা আইপিএলের প্লে অফে ওঠার স্বপ্ন কিন্তু ভুলতে হবে। কারণ এরপরে আরও টাফ কম্পিটিটররা আসছে এবং তাদেরকে হারানো কিন্তু আরোই কঠিন হয়ে পড়বে। তাই আগামীকাল যদি কেকেআর জিততে পারে তাহলে ওই যে মোমেন্টামটা পাবে, সেটা কিন্তু অনেকটা ইম্প্যাক্ট ফেলবে টিম কেকেআরের ড্রেসিং রুমে, এইটুকু বলাই যায়। তুমি কি আশাবাদী যে আগামীকাল সিএসকে এর মুখোমুখি হয়ে কেকেআর একেবারে চিদম্বরম স্টেডিয়ামেই জিতবে? দেখা যাক কি হয়, তবে ইন্টারেস্টিং হবে। কারণ ওই যে আমি বললাম যে একদম তলানিতে যারা রয়েছে পয়েন্টস টেবিলে, তাদের লড়াই চেন্নাই বনাম কলকাতার, এবং টি20 ফরম্যাটে অনেক কিছু হতে পারে। কলকাতা জিততেও পারে, চেন্নাইও জিততে পারে। তবে এই মুহূর্তে কলকাতার খেলা দেখে কেউই মানে বিরাট কিছু আশা করছে না। তুমি দেখতে পাচ্ছ যে ইডেন গার্ডেন্স ভরছে না, এতটা খালি ইডেন গার্ডেন্স এর আগে শেষ কবে দেখেছি জানি না। তবে এটা চেন্নাই সুপার কিংসে মানে মাঠে, নিজেদের মাঠে চিদম্বরমে হচ্ছে। তারা কিন্তু ভীষণ প্যাশনেট ফ্যান এবং তারা সাংঘাতিকভাবে তাদের টিমকে সাপোর্ট করে, যে কোনো পরিস্থিতিতে সাপোর্ট করে, তারা হারুক তারা জিতুক। তাই দেখার বিষয় যে এই যে ক্রাউড সাপোর্টটা পাবে, হুইসেল ফুড বাজবে কিনা আমি জানি না, নিশ্চয়ই বাজবে আগামীকালও। তো সেই ক্রাউড প্লাস চেন্নাইয়ের এই টিম, এই দুটোর সঙ্গে কিন্তু লড়াই করতে হবে। ভুল বললাম, দুটো নয়, তিনটের সঙ্গে। সেটা হচ্ছে ওই যে মেন্টাল টাফনেসটাও কিন্তু এখন হারিয়ে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স। তাই সেই প্রতিবন্ধকতা থেকেও কিন্তু ফিনিক্সের মতো প্রত্যাবর্তন করতে হবে টিম কেকেআরকে,
যদি চ্যাম্পিয়ন হতে হয়। চ্যাম্পিয়ন এখন বলছে, অনেকে আমাকে পাগল বলতে পারেন, তবে অনেক কিছু হয়। এর আগে আপনারা দেখবেন রিসার্চ করে কেকেআর কিন্তু টানা ম্যাচ হেরেও চ্যাম্পিয়ন হচ্ছে, মুম্বাই ইন্ডিয়ান্স তো হয়েছেই। তাই এটাই বলার যে আশা তো রাখি, আশাই যদি না থাকে তাহলে কিছুই থাকবে না। তাই আমরা এটুকুই আশা করতে পারি যে কেকেআর কামব্যাক করবে। একদম আশাই ভরসা, সেদিকে আমাদের নজর থাকবে। এবং কেকেআর এর টিমের মধ্যে আর কি কি তৈরি হচ্ছে, ড্রেসিং রুমে কি আলোচনা হচ্ছে, পাশাপাশি টিম কম্বিনেশন কি হতে চলেছে, এই সমস্ত বিষয়ে আমরা আলোচনায় আসবো। কিন্তু সময় এখন একটা বিরতির, ফিরছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর স্টেডিয়াম বুলেটিনে। আমি সরাসরি চলে যাব জয়দার কাছে। জয়দা, যে প্রশ্নটা তুলছিলাম যে কেকেআর এর ড্রেসিং রুমে তো এখন নিশ্চয়ই নানা রকম প্রশ্ন উঠছে, নিজেদের মধ্যে একটা পর্যালোচনা চলছে, কারণ এই ম্যাচ হতেই পারে ডু অর ডাই। একদমই ডু অর ডাই। আমি তো মনে করি দুটি টিমের কাছেই ডু অর ডাই, কারণ যত আইপিএল এগোবে, এখনও অনেকেই বলছেন আর্লি ডেজ আইপিএলের, সব ঠিক আছে, কিন্তু দেখতে দেখতে ম্যাচ কিন্তু বেরিয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা ম্যাচে যদি খারাপ পারফরমেন্স হয় তাহলে শেষ দিকে এমন একটা পর্যায়ে চলে যাবে যে প্রত্যেকটা ম্যাচ জিততে হবে, 7টা ম্যাচ জিততে হবে, 8টা ম্যাচ জিততে হবে টানা। তো সেটার থেকে এখন থেকে ম্যাচ জেতাটা উচিত এবং চেন্নাই সুপার কিংস জানে তাদেরকে কি করতে হবে। আমি একটা কথাই বলবো যে মোমেন্টামটা পেয়ে গিয়েছে চেন্নাই সুপার কিংস গত ম্যাচে জেতার ফলে, এবং অনেকগুলো পজিটিভ, যেখানে সঞ্জু স্যামসন 17 রান করেছেন। তাই এই পজিটিভসগুলো অভাব কিন্তু কলকাতা নাইট রাইডার্সের রয়েছে। আমাদের ক্যামেরন গ্রিনও খুব একটা ভালো পারফর্ম করতে পারছেন না, ফিন অ্যালান শুরু করছেন কিন্তু শেষ করতে পারছেন না। আজিঙ্ক্য রাহানের ক্যাপ্টেন্সি নিয়ে যথেষ্ট রকমের প্রশ্ন রয়েছে। রিঙ্কু সিং বুঝে উঠতে পারছেন না কী করবেন, ডিফেন্স করবেন না মারবেন। মানে কেউ বলছেন তাকে রেসপন্সিবিলিটি নিয়ে খেলতে, কেউ বলছে আবার যেরকম ন্যাচারাল খেলা মানে খেলতো রিঙ্কু সিং সেরকম খেলুক। তাই তিনি নিজে দিশাহারা হয়ে পড়েছেন। এবং অন্যান্য ব্যাটারদের মধ্যেও আংরিশ রঘুবংশী ভালো ব্যাটিং করছেন। ভালো বলবো না মন্দের ভালো বলবো সেটা আমি একটু কনফিউজ, কারণ যা অবস্থা কেকেআর ব্যাটিংয়েও, সেক্ষেত্রে মন্দের ভালো বলতে পারি আংরিশ রঘুবংশী, যে কিছুটা তিনি ইমপ্রেস করার চেষ্টা করছেন তার তরফ থেকে। তবে অন্যান্য ব্যাটারদের কিন্তু গর্জে উঠতে হবে। রববেন পাওয়েল তিনি একটা ভালো ক্যামিও খেলেছেন। তাই এটাই বলার যে এই মুহূর্তে কলকাতা নাইট রাইডার্সকে স্পেশাল কিছু করতে হবে। বোলিং ডিপার্টমেন্ট নিয়ে ওই একই কথা বলবো, সুনীল নারিন ওই একটা নাম ছাড়া মানে একজন বোলারও কিন্তু ইমপ্রেস করতে পারছে না এবং ইম্প্যাক্ট ফেলতে পারছে না। তাই একা সুনীল নারিনের ওপর ভরসা করে ম্যাচ জেতা যাবে না, সব ম্যাচ জেতা যাবে না। তাই ওটাই বলার যে কিছু একটা করতে হবে কেকেআরকে। সেক্ষেত্রে কেকেআর এর যে টিম কম্বিনেশন রয়েছে আগামীকাল ম্যাচের জন্য তাকে কিছু পরিবর্তন হতে চলেছে। দেখো, টিম কম্বিনেশনে পরিবর্তন তো আসা উচিত। আমরা বারবার বলছি যে টিম সেফার্টকে নেওয়া উচিত, টিম সেফার্টকে কার জায়গায় নেওয়া উচিত সেটা অবশ্যই টিম ম্যানেজমেন্ট, মানে 4 জন কোচ বলা যেতে পারে রয়েছে কলকাতা নাইট রাইডার্সে, তাদের ডিসাইড করা উচিত। টিম সেফার্ট যদি না আসে তাহলে রাচিন রবীন্দ্রা এই চিপকের মানে টিপিক্যাল চিপক উইকেটে কিন্তু কার্যকর হতে পারেন। তাই এটাই দেখাচ্ছে টিম সেফার্ট এবং রাচিন রবীন্দ্রার মধ্যে যে কোনো একজনকে কালকে আমরা এক্সপেক্ট করতে পারি। আর অন্যান্য কিছু পরিবর্তন থাকবে কিনা, বোলিং ইউনিটে কি কোনো পরিবর্তন থাকবে। আর জানিয়ে রাখি যে মাথিসা পাথিরানা তিনি এনওসি পেয়ে গিয়েছেন, গতকালই আমি জানিয়েছি, এবং তিনি সম্ভবত যোগ দেবেন টিমের সঙ্গে। আসলে গতকাল এক কেকেআর কর্তার সঙ্গে কথা হচ্ছে এবং তিনি এতটাই মানে কি বলবো এই টিমটার প্রতি ভরসা হারিয়েছেন, তিনি বলছেন যে ওই ফ্লাইট থেকে নামবে মাথিসা পাথিরানা, সোজা আমরা মানে ম্যাচে খেলতে পাঠিয়ে দেবো। মানে তিনি সেটা আবেগবশত বলেছেন। তবে আসলে কি করা যায়, মানে এখন যে পেস অ্যাটাক রয়েছে বৈভব বা কার্তিক ত্যাগী, এরা যা করতে পারছেন, মাথিসা পাথিরানা ওই হাফ ফিটও থাকে, যদি ম্যাচ প্র্যাকটিস নাও থাকে সেটা করে দিতে পারবে না। এরকম একটা নজির আমি তোমাকে বলতে চাই যে 2008-এ শোয়েব আখতার পুরোপুরি ফিট ছিলেন না, তাকে নামিয়ে দিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ইডেন গার্ডেন্সে। বৃষ্টি স্নাত সেই আইপিএল ম্যাচ, দুর্ধর্ষ আইপিএল ম্যাচ, শোয়েব আখতার দুর্ধর্ষ পারফর্ম করেন এবং কেকেআর কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটা জেতে। তাই আমি বলছি না শোয়েব আখতার মাথিসা পাথিরানা একই রকম বোলার, কিন্তু তার সাথে ওই একই কথা বলবো যে এখন বেগার্স ক্যান নট বি চুজার্স, মানে আমাদের কাছে চুজ করার অপশান নেই যে কাকে চুজ করবো। এখন
যে আসবে এবং সে যদি একটু বেটার ফ্রেম অফ মাইন্ডে থাকে তাকে নামিয়ে দাও, এটাই কিন্তু তিনি বলতে চেয়েছিলেন গতকাল। তবে এই মুহূর্তে যা খবর যে চেন্নাই ম্যাচ মাথিসা পাথিরানা তো খেলবেন না, একটা দুটো ম্যাচ অবশ্যই তাকে মানে দেখে নেওয়া হবে, তিনি হয়তো ডাগ আউটে বসবেন। তবে ভালো খবর এটাই যে পাথিরানাকে এনওসিটা দেওয়া হয়েছে এবং হয়তো এই 19 তারিখ রাজস্থান রয়্যালস যখন আসবে ইডেন গার্ডেন্সে খেলতে, তখন আমরা মাথিসা পাথিরানাকে দেখব। তবে টিম কম্বিনেশনে ওই একটা কথাই বলবো যে চেঞ্জ করতে গেলে সাহসী কোনো পদক্ষেপ কি নেবে এক্ষেত্রে, ক্যামেরন গ্রিনকে কি বসাতে পারেন টিম ম্যানেজমেন্ট, সেটা দেখার বিষয়। কারণ ক্যামেরন গ্রিনের পারফরমেন্স একেবারেই আহামরি নয়। গত ম্যাচে রান করেছেন, তবে সেটা টেস্ট ম্যাচ সুলভ ব্যাটিং হয়েছে। বোলিংয়েও যে কী করেছেন সেটা আমরা দেখতে পেয়েছি, যদিও তিনি ঋষভ পান্তের উইকেট নিয়েছেন, কিন্তু তা সত্ত্বেও বলবো যে আমরা এতদিন ধরে বলছিলাম যে ক্যামেরন গ্রিন কবে বোলিং করবেন, সেই বোলিংটা কিন্তু আসেনি। এখন জানি না সেটা হয়তো প্রথম মানে তিনি বোলিং করছেন বলে সেটা হয়তো সমস্যা হতে পারে। তবে ক্যামেরন গ্রিন হয়তো আগামীকাল খেলবেন, কিন্তু রাচিন রবীন্দ্র অথবা টিম সাইফেটের মধ্যে এই দুজনের মধ্যে যে কোনো একজনকে দেখতে চাইছি আগামীকালের ম্যাচে। সেক্ষেত্রে আগামীকালের ম্যাচে বরুণ চক্রবর্তী তার কি আপডেট, তার শারীরিক অবস্থায় বা কি, বা আগামীকালের ম্যাচে তিনি কি খেলতে চলেছেন? দেখো, বরুণ চক্রবর্তী যা খবর পাচ্ছি চেন্নাই থেকে যে তিনি প্র্যাকটিস করে যাচ্ছেন এবং তিনি বেশ স্বচ্ছন্দের সঙ্গে প্র্যাকটিস করছেন। চেন্নাই ভুলে গেলে চলবে না, চেন্নাই কিন্তু নিজের ঘর এই বরুণ চক্রবর্তীরও, এবং সেখানে মাঠ খুব ভালো মতন চেনেন বরুণ চক্রবর্তী। তিনি হয়তো সেই ছন্দে নেই, কিন্তু এই চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়াম থেকে কি তারও কামব্যাক হবে? সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো তিনি খেলতেও পারেন। এখন দেখার বিষয় যে কেকেআর টিম ম্যানেজার, সেক্ষেত্রে তো একটা প্রশ্ন উঠছে, তাকে প্র্যাকটিস করতে দেখা যাচ্ছে, তিনি খেলছেন না, এই কারণটা কি? এটাই বলার বিষয়। মানে গত ম্যাচে যখন তাকে ড্রপ করা হলো, আমরা কিন্তু বেশ চমকেই গিয়েছিলাম, কারণ তিনি আগের দিন আসলেন, প্র্যাকটিসটা করলেন, বলা হচ্ছিল যে হায়দ্রাবাদ ম্যাচে তিনি চোট পেয়েছেন, সত্যি চোট পেয়েছেন, কারণ বাঁ হাতের আঙুলে তার স্ট্র্যাপিং ছিল, কিন্তু বল করছেন ডান হাত দিয়ে। ঠিক আছে, আমি সেটাও মেনে নিচ্ছি যে হয়তো সত্যিই চোট ছিল, কিন্তু চোট যদি থাকে তাহলে প্র্যাকটিসটা তিনি করছেন কীভাবে? মানে সেদিন মানে যেদিন এই খেলাটা হলো তোমার লখনৌ বনাম কলকাতা, তার আগের দিন তিনি ইনডোর প্র্যাকটিসটা কীভাবে করলেন? অনেকগুলো প্রশ্ন। আসলে ম্যাচ যখন হারতে থাকে কলকাতা নাইট রাইডার্স, তখন প্রশ্নর জন্ম সেখান থেকেই হয়। এই ম্যাচটাও যদি জিততো তাহলে হয়তো আমরা এত আলোচনাই করতাম না বরুণ চক্রবর্তীকে নিয়ে। আশা করব তিনি কামব্যাক করবেন, এবং ঘরের মাঠে যদি তিনি কামব্যাক করেন এবং উইকেট নেন আর কেকেআরকে জেতান, তাহলে এর থেকে ভালো আর কি হতে পারে। তাই এই বরুণের দিকে আমরা তাকিয়ে থাকবো। সুনীল নারিনের ব্যাটিং পজিশন, অনেকেই বলছেন যে তাকে প্রথম দিকে নামানো উচিত, এবং ওই যে গৌতম গম্ভীর যে ট্যাকটিকটা নিয়েছিলেন না, যে একদম ওপেন করিয়ে তাকে ওই প্রথম 6 ওভার লেলিয়ে দেওয়া। তবে আমার ডাউট আছে কেকেআর টিম ম্যানেজমেন্টের এখন যা ধারণা, এখন যে আমি দেখতে পাচ্ছি, তাতে হয়তো ব্যাটিং অর্ডারে চেঞ্জ হবে না, কিন্তু সেটা করলে খুব একটা মন্দ হবে না। তবে সেটা করলে পরের দিকে রাহানে, আংরিশ রঘুবংশী, মানে যাদের স্ট্রাইক রেটটা একটু কমের দিকে তারা আসবেন, তাই মিডিল ওভারে একটা সমস্যা তৈরি হতে পারে, সেটাও একটা কিন্তু ফ্যাক্টর। একদমই তাই। এই আলোচনায় আমরা থাকবো, কিন্তু সময় এখন একটা বিরতির পর ফিরে এলাম আমরা স্টেডিয়াম বুলেটিনের আলোচনায়। আমি চলে যাবো জয়দার কাছে। জয়দা, কালকে তো সিএসকে ভার্সেস কেকেআর এর ম্যাচ, সিএসকে কতটা চ্যালেঞ্জিং কেকেআর এর জন্য? দেখো, আজকে ফিন অ্যালেন প্রেস কনফারেন্স করেন, এবং ফিন অ্যালেন একটা কথা বলেছেন যে এখন প্রত্যেকটাই কিন্তু মানে মেন্টালি চ্যালেঞ্জিং, প্রত্যেকটা লড়াই, প্রত্যেকটা ম্যাচ, এবং আইপিএলটা এরকমই যে ধারাবাহিকতা দেখাতে হবে। ধারাবাহিকতা যদি না দেখান ক্রিকেটাররা, তাহলে কোথায় গিয়ে পড়বে, মানে সেই মানে প্রোমো তালিকায় কত নম্বরে গিয়ে পড়বে সেটা নিজেরাও হয়তো জানে না। তাই এটাই বলবো যে ফিন অ্যালেন যে কথাটা বলছেন, আমি 100% সহমত যে এখন প্রতিটি ম্যাচই মেন্টালি চ্যালেঞ্জিং। তাই প্রত্যেকটা ম্যাচের জন্য তৈরি থাকতে হবে। চেন্নাই সুপার কিংস যে কোনো সময় কিন্তু মানে ঘুরে দাঁড়াতে পারে, ঘুরে দাঁড়াচ্ছে অলরেডি, আমরা দেখতে পাচ্ছি। মহেন্দ্র সিং ধোনি কী করবেন, খেলবেন কি খেলবেন না সেটা পরের বিষয়। তবে যারা রয়েছেন তারাও কিন্তু খুব একটা খারাপ খেলবেন না, এইটুকু আশা করাই যায়, কারণ তারা ধীরে ধীরে রিদমে ফিরছেন, এবং এই রিদমে ফেরাটা কিন্তু ভয়ঙ্কর, ভুলে গেলে চলবে না। এই সঞ্জু স্যামসন বিশ্বকাপ মাতিয়ে দিয়েছেন, মানে শেষ 3টে ম্যাচে তুমি দেখো, ইডেন গার্ডেন্সে 97, তারপরে মুম্বাইতেও 80 উপরে রান, ফাইনালে আহমেদাবাদে 80 উপরে রান, একটা ড্রিম জোনে তিনি ছিলেন সেই সঞ্জু স্যামসন। তার জন্য ইন্ডিয়া ঘুরে দাঁড়িয়েছিল কার্যত। একদমই, এবং সেই সঞ্জু স্যামসন গত ম্যাচে সেঞ্চুরি করেছেন। তাই এটা কিন্তু
রেড অ্যালার্ট কলকাতা নাইট রাইডার্সের জন্য কিছু একটা করতে হবে এবং সঞ্জু স্যামসনকে দ্রুত ফেরাতে হবে প্যাভিলিয়নে, না হলে কিন্তু ওই পুরো স্টেডিয়ামটা তো হলুদময় ঠিকই, তবে সঞ্জু স্যামসন যদি ছন্দে থাকেন তাহলে মানে ক্রাউড কিন্তু ম্যাচ ছিনিয়ে নিয়ে চলে যাবে, প্লেয়াররা না ছিনালে যদি নাও ছিনিয়ে নিয়ে যান আর কি। তাই এটাই বলবো যে এখানে দেখার বিষয় যে চেন্নাই সুপার কিংসের স্ট্র্যাটেজি নিয়ে না ভেবে কলকাতা নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্ট নিজেদের স্ট্র্যাটেজি নিয়ে কতটা ভাবছেন, এবং যেই থাকুক না কেন, আয়ুষ মাত্রে থাকুক বা ঋতুরাজ গায়কোয়াড় থাকুক, তাদেরকে আউট করতে হবে। সবথেকে বড় চিন্তা হচ্ছে কেকেআরের পেস অ্যাটাক, যেটা মানে সবাই বলছেন। তাই বৈভব হোক বা এই কার্তিক ত্যাগী হোক, আমি অবাক হয়ে যাই যে উমরান মালিককে বয়ে নিয়ে বেড়াচ্ছে কলকাতা নাইট রাইডার্স। উমরান মালিককে কেন খেলাচ্ছে না? মানে কিছু প্রশ্নের কোনো উত্তর যেমন থাকে না, এই প্রশ্নেরও কোনো উত্তর নেই। সেক্ষেত্রে জয়দা, ধোনি তিনি কি আগামীকাল খেলছেন? ধোনি কী করছেন ধোনি নিজেই জানেন। ধোনি ছাড়া এটার উত্তর কেউ দিতে পারবেন না। তাই মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে বলার স্পর্ধা আমাদের কারণে কোনো সাংবাদিকের নেই। মহেন্দ্র সিং ধোনি যেদিন মনে করবেন যে খেলবেন সেদিন খেলবেন। তবে তিনি তো প্র্যাকটিস করছেন, তার ফ্যামিলিকে দেখা যাচ্ছে স্টেডিয়ামে, খেললেও হয়তো ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলবেন। কি করবেন বলা খুব মুশকিল। তবে সবাই আমরা আশায় থাকি যে মাহির একটা ঝলক ব্যাট হাতে ওই জার্সি নাম্বার 7 আরও একবার মাঠে আসবেন এবং কিছুটা সময় হলেও ক্যামিও রোল প্লে করে গোটা স্টেডিয়ামকে ঠিক 10 বছর আগে যেরকম আনন্দ দিতেন সেই আনন্দটা দেবেন। সেক্ষেত্রে জয়দার, রাজস্থান রয়্যালসের ম্যানেজারের বিরুদ্ধে আমরা দেখছি যে একটা অভিযোগ উঠছে, কোনো পদক্ষেপ কি গ্রহণ করা হয়েছে এখনো পর্যন্ত? দেখো, এটার জল অনেক দূর গড়িয়েছিল এবং গতকাল বারবার বলেছিলাম, এবং যেটা বিষয় যে ওই পিএমওএ প্লেয়ার এবং ম্যাচ অফিসিয়াল এরিয়াতে ফোন মোবাইল ডিভাইস নিয়ে কিন্তু কোনো কথোপকথন করা যায় না বা চ্যাট করা যায় না, সেটা তিনি করছিলেন গত ম্যাচে। এবং তাকে বলা হয়েছিল, মানে তার এই খবরটা কিন্তু গিয়েছিল বিসিসিআইয়ের কাছে, এবং তারপর দেবজিৎ সাইকেও বলেছিল যে আমরা ইনভেস্টিগেট করবো, এক্সামিন করবো, এবং সেই অনুযায়ী তাকে কিন্তু শোকজ করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে তিনি নিজে অসুস্থ এবং তার দুটো ফুসফুসই কিন্তু মানে সমস্যা রয়েছে, এবং সেটার জন্য মেডিকেল ইমার্জেন্সির জন্য তিনি চ্যাট করছিলেন, যেটা এখনও পর্যন্ত জানা যাচ্ছে। তবে তাকে হয়তো সতর্ক করা হবে, সতর্ক করে তাকে ছেড়ে দেওয়া হবে। তবে আশ্চর্যজনকভাবে রাজস্থান রয়্যালসের তরফ থেকে এখনও পর্যন্ত কিছু বিজ্ঞপ্তি কিন্তু আসেনি, মানে কোনো বিবৃতি তারা দেননি। তাই দেখার বিষয় কি হয়। তবে আচ্ছা দাদা, এই জায়গাতে আমি ছোট্ট করে, কারণ সময় একদম আমাদের শেষ, সেক্ষেত্রে বিরাট এবং রোহিত আমরা দেখেছি তারা কিন্তু দুজনেই চোট পেয়েছেন, তাদের অবস্থা কি একদম ছোট্ট করে বলে দিচ্ছি। রোহিত শর্মা এই মুহূর্তে যা অবস্থা, তিনি চোটগ্রস্ত, হ্যামস্ট্রিংয়ে তার চোট লেগেছে এবং তার পরবর্তী ম্যাচ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে রয়েছে, তিনি অনিশ্চিত সেখানে, এবং তার স্ক্যান করা হয়েছে যেখানে চোট লেগেছে। আর বিরাট কোহলির চোট নিয়ে কোনো সমস্যা নেই, তিনি এখন সুস্থ রয়েছেন এবং পরবর্তী ম্যাচও তিনি খেলবেন। তবে রোহিত কিন্তু ডাউটফুল পরবর্তী ম্যাচ খেলার। একদমই তাই, সময় একদম শেষ আমাদের। স্টেডিয়াম বুলেটিন আজ এখানে শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।